ভোর পর্ব _02 লেখনীতে নুসরাত তাবাসসুম মিথিলা। আমি ধীর কদমে বাইরে বের হলাম। হঠাৎ কারোর ভেজা শরীরে ধাক্কা খেলাম। পড়েই যাচ্ছিলাম, কিন্তু তার পূর্বেই কেউ আমায় ধরে ফেলল। কারো বাহুডোরে আমি বন্দী হয়ে পড়লাম। চোখ ভয়ে বন্ধ করে ফেলেছিলাম। যখন দেখলাম পড়ে যাচ্ছি না, তখন পিটপিট করে চোখ খুললাম। সামনে এক সুদর্শন মুখাবয়ব প্রতীয়মান হলো। মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মায়াময় মুখশ্রী, নাকের ডগায় বিন্দু বিন্দু জমে থাকা পানি আর চুল বেয়ে টপ টপ করে পানি ফোটায় ফোটায় আমার মুখে পড়ছে। সবটা মিলিয়ে বৃষ্টিস্নাত ভোরে তারা চিহ্ন কোনো এক অজানা ঘোরে হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ সম্বিত ফিরে পেতেই ছিটকে সরে এলাম তার নিকট হতে। সেও খানিকটা অপ্রস্তুত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, রিয়েলি ভেরি সরি। একক উদ্ধৃতি চিহ্ন। ইটস ওকে, প্রীতিকর হাসি মুখে ঝুলিয়ে বললাম। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গিয়েছি। একক উদ্ধৃতি চিহ্ন। জি, তা তো দেখতেই পাচ্ছি। তা আপনি এত বৃষ্টির মাঝে বের হতে গেলেন কেন? কৌতূহল বশত উক্ত উক্তিটি মুখ ফসকে বেরিয়ে গেল। একজনকে দেখতে এসেছিলাম। কাল অনেক রাত অবধি এখানে তার ফ্যামিলির জন্য অপেক্ষা করেছি, কিন্তু হঠাৎ জরুরি কল চলে আসায় তাদের সাথে দেখা করতে পারিনি। তাই ভোরেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাসা থেকে খুব একটা দূরে না বিধায় হেঁটেই আসছিলাম, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টির সম্মুখীন হতে হলো। বিশাল এক উক্তি শেষ করে তিনি থামলেন অবশেষে। ও আচ্ছা, বলে মিহিরের কেবিনের দিকে ফিরে যাচ্ছিলাম। একটু হাঁটার উদ্দেশ্য থাকলেও বর্তমানে সেই চিন্তা বদলে গেছে। এর চেয়ে মিহিরের কেবিনে ফিরে যাওয়াটাই সমীচীন মনে হলো। এই যে মিস, পিছু ডাক শুনে পেছনে ফিরে তাকালাম। চোখের ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞাসা করলাম, কি? আপনার নামটা তো জানা হলো না। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বললেন তিনি। আমি মেহুল তানজুম। আপনি? স্বাভাবিক কণ্ঠে বললাম। আমি নেহাল হাসনাত। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। একক উদ্ধৃতি চিহ্ন। এই নামটা শোনা মাত্রই ডক্টরের বলা সাংবাদিকের নাম মনে হলো। তৎক্ষণাৎ শিরা উপশিরা বেয়ে শীতল স্রোত প্রবাহিত হলো। কৃতজ্ঞতায় নেত্রযুগল নোনাজলে অশ্রুসিক্ত হয়ে উঠল। আমি ঢোক গিলে শুকিয়ে যাওয়া গলা ভিজিয়ে বললাম, আপনি কি মিহির তানজুম, ভিকটিমের সাথে দেখা করতে এসেছেন? একক উদ্ধৃতি চিহ্ন। জি, কিন্তু আপনি জানলেন কি করে? চোখে বিস্ময়ের ছাপ তার। আপনি সাংবাদিক নেহাল হাসনাত, তাই না? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় দফায় অবাক হয়ে কথাগুলো বলছিলেন তিনি, কিন্তু আমি তার বলা বাক্যটিকে পূর্ণ করার সুযোগ না দিয়েই বলে উঠলাম, আমি ভিকটিমের বোন। একক উদ্ধৃতি চিহ্ন। ওহ আচ্ছা, একক উদ্ধৃতি চিহ্ন। বেশ অনেকটা সময় জুড়ে চলল নীরবতা। কারোর কাছে কথা বলার কোনো ভাষা নেই। তারপর নীরবতা ভেঙে আমি অশ্রুসজল চোখে বলে উঠলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার বোনকে হয়তো বা খুঁজে পেতাম না। আমার একটা অনুরোধ রাখবেন? একক উদ্ধৃতি চিহ্ন। এভাবে বলবেন না প্লিজ। বলে ফেলেন কি অনুরোধ? অভয় দিয়ে বললেন নেহাল। আমি চাই আমার বোনের প্রতি যারা অবিচার করেছে তাদের যথাযোগ্য শাস্তি হোক। তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই, যাতে ভবিষ্যতে এহেন অপরাধ করতে সকলের রুহ কাঁপে। আপনি কি আমায় চলার পথে ন্যায় বিচার পেতে সাহায্য করতে পারবেন? একক উদ্ধৃতি চিহ্ন। আমি একজন ক্রাইম রিপোর্টার। সমাজের সকল স্তরের অন্যায়কে তুলে ধরাই আমার কাজ। আপনি চিন্তা করবেন না, অপরাধী যতই ক্ষমতাশালী হোক না কেন, আমরা সত্যের জন্য লড়াই চালিয়ে যাব। আত্মবিশ্বাসী হয়ে বললেন নেহাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞচিত্তে বললাম। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আচ্ছা, মিহিরের কি জ্ঞান ফিরেছে? একক উদ্ধৃতি চিহ্ন। না, এখনো ফেরেনি। কথাটা বলার পরপরই আম্মুর চিৎকার শুনতে পেলাম। আম্মু নার্স আর ডক্টরকে ডাকছেন। আমরা তৎক্ষণাৎ মিহিরের কেবিনে ছুটে গেলাম। গিয়ে দেখলাম, মিহির অচেতন অবস্থাতেই হাত পা নেড়ে কাতরাচ্ছে, যেন কারো কাছ থেকে নিজেকে রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই অবস্থা দেখে আম্মু কান্নায় ভেঙে পড়লেন আর আওড়াতে লাগলেন। যা তারা চিহ্ন আরগুলো আমার ফুলের মতো মেয়েটার একই হাল করেছে। একক উদ্ধৃতি চিহ্ন। নেহাল আমায় শক্ত করে ধরে রেখেছেন। আমার সারা শরীর কাঁপছে। বোনের যন্ত্রণা কিছুতেই মেনে নিতে পারছি না। হঠাৎ করে আমি উদ্ভ্রান্তের মতো নেহালের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। নেহাল যে আমার নিকট সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি, এ কথাটা যেন মাথা থেকে বেরিয়ে গেছে। আব্বু আম্মুকে সান্ত্বনা দিতে ব্যস্ত। ততক্ষণে নার্স, ডক্টর চলে এসেছেন। নেহাল আমাকে নিজের সাথে চেপে ধরে রেখেছেন। চেক আপ করে ডক্টর বললেন, মিহির মেন্টাল ট্রমায় রয়েছে। আজকে হয়তো ওর জ্ঞান ফিরে আসবে, তবে ওর স্বাভাবিক হতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। আপনারা ভেঙে পড়লে ও কিছুতেই সুস্থ হতে পারবে না, তাই নিজেদের শক্ত করুন। একক উদ্ধৃতি চিহ্ন। আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিলাম। ডক্টর চলে গেলেন। নেহালের নিকট থেকে দূরে সরে এলাম। নেহাল চিন্তিত স্বরে বললেন, আপনি ঠিক আছেন মেহুল? একক উদ্ধৃতি চিহ্ন। আপনি নিউজ করার ব্যবস্থা করেন প্লিজ। কম্পনরত গলায় বললাম। আপনি শান্ত থাকুন, আমি দেখছি কি করা যায়। আমি রায়হানকে একটা কল করি। আমাকে আশ্বস্ত করে কেবিন থেকে বেরিয়ে গেলেন নেহাল। 2 দিন পর প্রতিটি খবরের চ্যানেলে ব্রেকিং নিউজ আকারে প্রচারিত হচ্ছে,
রাজধানীতে কলেজ ছাত্রী ধতারা চিহ্ন ন প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ। আসামি হিসেবে বিশিষ্ট শিল্পপতির ছেলেসহ মোট 5 জনের বিরুদ্ধে ভিকটিমের পরিবারের মামলা। উদ্ধৃতি চিহ্ন। খবর প্রচারিত হওয়ার সাথে সাথে আমাদের কাছে নামে বেনামে নানাবিধ হুমকি, চাপ আসতে থাকে। থানায় মামলা করতেও প্রচুর বেগ পেতে হয়েছে। নেহাল হাসনাত ছিলেন বলেই সবটা করতে পেরেছি, নতুবা ক্ষমতাশালীদের ক্ষমতার দাপটে এতটা পথ অগ্রসর হওয়া কল্পনাতীত ছিল আমার জন্য। মিহিরকে হসপিটাল থেকে গতকাল রিলিজ দিয়েছে। মেয়েটা খাওয়া দাওয়া অবধি ছেড়ে দিয়েছে। শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকাতে পারি না। কাছে গেলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না, যেন নিস্তেজ নিস্তব্ধ বোবা প্রাণী। যেই মেয়েটা কথা বলে বাসার সবাইকে মাতিয়ে রাখত, সেই মেয়েটির এমন চুপসে যাওয়াটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। তবে ও জ্ঞান ফেরার পর ওর সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা করেছে। বিশিষ্ট শিল্পপতি আফসার মির্জার বকে যাওয়া সন্তান শিহাব মির্জার নামসহ ওর সাথে অবিচার করা প্রতিটা মানুষের নাম উল্লেখ করেছে। নেহাল সবটাই রেকর্ড করে নিয়েছে। আশ্চর্য হলেও সত্য, এই 3 দিনের পরিচয় নেহাল আমাদের পরিবারের জন্য অনেকটা করেছে। মিহিরকে নিজের বোন হিসেবে ন্যায্য বিচার পাইয়ে দিতে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছেন উনি। লোকটাকে যত দেখছি তার প্রতি শ্রদ্ধাবোধ ততই বেড়ে যাচ্ছে। হঠাৎ ডোরবেলের শব্দে ধ্যান ভঙ্গ হলো। এই ভর দুপুরে কে এলো? হঠাৎই অজানা আশঙ্কায় হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল। আচ্ছা, আমাদের ক্ষতি করতে কারো আগমন ঘটেনি তো? আব্বু বাসায় নেই, আম্মু কোনো দরকারে বাইরে বেরিয়েছেন, মিহির ঘুমাচ্ছে। বাসায় শুধু আমি আর মিহির। ভয় লাগছে খুব। আবার ডোরবেলের শব্দ। ভয় এবার জাকিয়ে বসেছে মনে। সাহস সঞ্চয় করে দরজার দিকে এগুতে গিয়েও কিছু একটা মনে করে ছুটে গেলাম রান্নাঘরে। ফল কাটার ছুরি হাতে নিয়ে দরজায় গেলাম। লুকিং গ্লাস দিয়ে কিছু দেখা যাচ্ছে না। দরজা খুলবো কি খুলবো না, এই সমীকরণের দোটানায় পড়ে গেলাম। মন বলছে খুলে দেখতে, কিন্তু মস্তিষ্ক বারংবার সতর্কবার্তা পাঠাচ্ছে দরজা না খোলার জন্য। অবশেষে মনের কথা রাখতে দরজা খুলেই দিলাম। খুলে দেখতে পেলাম নেহাল একগাদা বাজার আর আম্মুকে নিয়ে এসেছে। আমার হাত থেকে সশব্দে ছুরিটা মাটিতে পতিত হয়ে শব্দ তরঙ্গের সৃষ্টি করল। আম্মু দ্রুত কদমে দরজা ছেড়ে রুমে প্রবেশ করলেন। নেহাল বাজার নিয়ে রুমে ঢুকেই মেইন দরজা বন্ধ করে দিলেন। আমার হাত পা অনবরত কাঁপছে। কেন কাঁপছে তাও ঠিক স্পষ্ট নয়। আম্মু কিছু বলছিলেন যা আমার কর্ণগোচর হচ্ছিল না। হঠাৎ চোখে সবটা ঝাপসা দেখতে শুরু করলাম। নেত্রযুগল বন্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে নেহালকে দেখলাম হাতের বাজারের ব্যাগগুলোকে ফেলে আমার নিকট ছুটে আসতে। অতঃপর আর কিছু দেখতে পাইনি, আমার আর কিছু মনে নেই। এটা ঝিম ধরে রয়েছে, চোখের পাতা প্রচন্ড ভারী অনুভূত হচ্ছে। আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম। চোখ খুলতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সামনের দিকে দৃষ্টিপাত করতেই আব্বুর শুকনো মুখ, আম্মুর অশ্রুসিক্ত চোখ আর নেহালের চিন্তিত মুখাবয়ব ভেসে উঠল। আমি শোয়া থেকে উঠে বসার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলাম, কিন্তু দুঃখজনক বিষয়টি হলো আমার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। আমাকে অস্থির হতে দেখে নেহাল বলে উঠলেন, মেহুল অস্থির হবেন না প্লিজ। একক উদ্ধৃতি চিহ্ন। আমি উঠতে পারছি না কেন? চিন্তিত স্বরে বললাম, আসলে আপনার প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই আপনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। এখন আপনার শরীর দুর্বল, এ কারণে আপনি শরীরে শক্তি পাচ্ছেন না। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে এমনটা হয়েছে। একনাগাড়ে সবটা বলে থামলেন নেহাল। ওহ আচ্ছা, আর কথা বলার শক্তি পেলাম না। আস্তে আস্তে চোখজোড়া বুজে ঘুমের সাগরে ডুবে গেলাম। এই মুহূর্তে চোখ ভেঙে ঘুম আসছে। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ধরফরিয়ে উঠে বসলাম। আশেপাশের পরিস্থিতি ঠাউর করার চেষ্টা করছি। জানালা দিয়ে বাইরে দৃষ্টিপাত করলাম। আকাশ লাল আভায় ছেয়ে গেছে। একটু পরই মাগরিবের আজান দেবে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। চিৎকার চেঁচামেচি আব্বু আম্মুর রুম থেকে ভেসে আসছে। তাই আর তাদের ঘরে অগ্রসর হলাম না। তাদের মাঝে মনমালিন্য হলে এরকমটা করেন। আবার খানিকক্ষণ পরেই সবটা স্বাভাবিক হয়ে যায়। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে অজু করে আসার জন্যে। আজকে জোহরের আসরের নামাজ মিস হয়ে গিয়েছে। মাগরিব কোনো মতেই মিস করা যাবে না। যেই ভাবা সেই কাজ। সালাত আদায় করে মিহিরের রুমে গেলাম। মেয়েটা একদৃষ্টে জানালার বাইরে তাকিয়ে রয়েছে। কি যে ভাবতে থাকে সব সময়। ওর পাশে গিয়ে বসলাম, তারপর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে আমায় খানিকটা সময় দেখল। তারপর বলল, আপাই তোর কোলে একটু মাথা রাখি। একক উদ্ধৃতি চিহ্ন। কি আকুল আবেদন, যেন জীবনের শেষ কিছু চাইছে। আমি এসব কি আবোল তাবোল ভাবছি? কিছু হবে মিহিরের। মানুষের জীবনে কত প্রতিবন্ধকতা আসে, সবটাকে হার মানিয়ে সাহসীরা ঠিকই ঘুরে দাঁড়ায়। আবার বিশ্বাস মিহির অদম্য সাহসিকতার পরিচয় দেখাবে। ধ্যান ভঙ্গ হলো মিহিরের দ্বিতীয় প্রশ্নে। আপাই কি ভাবছো? একক উদ্ধৃতি চিহ্ন। ভাবছি তোর জন্য তোর প্রিয় কিছু রান্না করব। মুখে স্মিত হাসি ঝুলিয়ে বললাম। সত্যিই আপাই? মিহিরের চোখে মুখে খুশির ঝলক। সত্যি বলছি মিহির। আচ্ছা আপু, একটা কথা বলো তো। একক উদ্ধৃতি চিহ্ন। কি বলবো আপাই? একক উদ্ধৃতি চিহ্ন। তুমি আগের মতো কথা বলছো না কেন? এত চুপচাপ থাকা তোমায় মানায় না ডিয়ার। নির্লিপ্ততা ভঙ্গিতে বললাম আমি। আপাই আমি তো কথা বলতেই চাই, কিন্তু আমার ভালো লাগে না।
সবসময় ওই নরপিশাচগুলোর হিংস্রতা মনে পড়ে যায়। আপাই আমাকে ওরা অনেক মেরেছে জানিস। আমার হাত পা বেঁধে রেখে যা খুশি তাই করেছে। আমি ওই শিহাবকে কতবার বলেছি, ভাইয়া প্লিজ এমন করো না, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। আপাই আমার কত কষ্ট হয়েছে জানিস। যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, মনে হয়েছিল এই বুঝি মরে যাচ্ছি। কাঁদতে কাঁদতে মিহির আমায় জড়িয়ে ধরল। যেই বোনের সামান্য কষ্টে আমার হৃদয় অসহনীয় যন্ত্রণা অনুভূত হতো, সেই বোনের এমন হৃদয় বিদারক কান্না আমি থামাতে পারছি না, তার যন্ত্রণা আমি লাঘব করতে পারছি না। এই তীব্র ব্যর্থতা আমি কি করে শোধরাবো? মিহিরের কান্না দেখে অজান্তেই আমার চোখ বেয়ে অশ্রুধারা বর্ষণ শুরু হয়েছে। কিন্তু হঠাৎ মনে হলো আমি ভেঙে পড়লে ওকে সান্ত্বনা দেবে কে? আমাকে শক্ত হতে হবে, সাথে ওর দুর্বিষহ অতীতের কালো জগৎ থেকে বর্তমানের আলোকিত সময়ে ফিরিয়ে আনতে হবে। ওই মানুষরূপী পশুগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাই আমি নিজের চোখের নোনা জল মুছে মিহিরের মুখ তুলে ধরলাম। ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার মিহির পাখিকে কাঁদলে বেমানান লাগে। যতই দুঃখ পাও না কেন, কখনো কাঁদবে না। কাঁদলে তোমার সত্তা দুর্বল হয়ে পড়বে। মনে সাহস সঞ্চার করো, নিজের প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের হিসেব কষে রাখো। সময় মতো এই অন্যায়ের প্রতিশোধ তুলতে হবে তো। এর জন্য তোমায় শক্ত হতে হবে, ভেঙে পড়া চলবে না। যেন তোমায় দেখে প্রতিটি নিপীড়িত প্রাণ সাহসী হয়ে উঠতে পারে। তোমাকে সেই সকল নিপীড়নের শিকার হওয়া ব্যক্তির জন্য লড়াই করতে হবে। একক উদ্ধৃতি চিহ্ন। আমার প্রতিটি কথা, বাচনভঙ্গি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করল মিহির। তারপর নিজের চোখ মুছে আমায় বলল, ঠিক বলেছ আপাই, আমি আর কাঁদবো না। এবার কাঁদবে ওরা, যারা আমার প্রতি অন্যায় করেছে। আমার সাথে করা প্রতিটা অন্যায়ের শাস্তি ওদেরকে পেতে হবে। ওর চোখে মুখে প্রতিশোধ প্রবণতা পরিলক্ষিত হলো। এটাই তো আমি চাইছিলাম। অনেকেই বলে থাকেন পোশাক পরিচ্ছদ নির্বাচনে মেয়েদের অশালীন আচরণ মূলত অধিকাংশ রেপের কারণ। আমার মতেও কথাটি যথেষ্ট যুক্তিসঙ্গত। মেয়েদের পর্দানশীল হওয়া প্রয়োজন নিজেকে হেফাজত করার জন্য। কিন্তু আমার বোনের দোষ কোথায়? ও তো কখনো বেহায়াপনা প্রদর্শন করেনি। সব সময় নিজেকে আবৃত রেখেছে, পর্দা বজায় রেখে চলাফেরা করেছে, উশৃঙ্খল জীবন পদ্ধতি পরিহার করে চলেছে। তবে ওর জীবনে কেন এমন জঘন্য ঘটনা ঘটল? কেউ কি দিতে পারবে এর উত্তর? প্রশ্নসমূহ মনের মাঝেই জমিয়ে রাখলাম। ফোনের ভাইব্রেশনে চিন্তার জগৎ থেকে বাস্তবে প্রবেশ করলাম। নেহাল হাসনাত কল করেছেন। আমি ব্যস্ত হয়ে কল রিসিভ করলাম। ওপাশ থেকে নেহাল বলে উঠলেন, মেহুল নিউজ চ্যানেলগুলোকে আফসার মির্জা বিশাল পরিমাণ অর্থ দিয়ে চুপ করিয়ে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি আমি যেই নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টার, তারাও হয়তো নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দেবে বলে মনে হচ্ছে। পরিস্থিতি আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন সিচুয়েশন কখনো ফেস করিনি আমার 6 বছরের ক্যারিয়ারে। একক উদ্ধৃতি চিহ্ন। এতগুলো দুঃসংবাদ শুনে চরম হতাশায় নিমজ্জিত হলাম। এই থেকে কি উপায়ে উত্তরণ হতে পারি? আমি নেহালকে বললাম, আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন? ফোনে এই সংক্রান্ত কথা বলা অনিরাপদ মনে করছি। বলা যায় না, প্রভাব বিস্তার করে কেউ কল ট্র্যাক করতে পারে। আপনার আপত্তি না থাকলে বাসায় এ নিয়ে আলোচনা করাটাই নিরাপদ বোধ করছি। একক উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি আসছি মেহুল। একক উদ্ধৃতি চিহ্ন। আর একটা কথা, আইনজীবী ঠিক করার দায়িত্বটা আপনাকে দিতে চাই, কারণ এ সম্পর্কে আমার বা আমার পরিবারের বিন্দু পরিমাণ ধারণা নেই। একক উদ্ধৃতি চিহ্ন। আমি দেখছি কি করা যায়। একক উদ্ধৃতি চিহ্ন। একক উদ্ধৃতি চিহ্ন। ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এত হতাশা কেন আমাদের জীবনে? যদি বিরাট সম্পদশালী ব্যক্তি হতাম তবে খুব সহজেই ন্যায় বিচার হয়তো পেতাম। কিন্তু আজ মধ্যবিত্ত বলে সব ক্ষেত্রেই বঞ্চনার শিকার হতে হবে। না, এই অপসংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। আমাকে চিন্তিত দেখে মিহির বলে উঠল, আপাই হাল ছেড়ে দিচ্ছ? একক উদ্ধৃতি চিহ্ন। বুকের মধ্যিখানে বিষাক্ত তীরের ন্যায় কথাটি বিঁধল। তবে কি আমি মিহিরের আস্থা ভঙ্গের কারণ হয়ে যাচ্ছি? না, হতাশ হলে চলবে না। সত্যের পথে লড়াই চালিয়ে যেতে হবে। বিজয় কখনো নিজে ধরা দেবে না, আমাকে ছিনিয়ে নিতে হবে। মিহিরের দিকে তাকিয়ে হলেও আমায় শক্ত হতে হবে। চলবে ইনশাআল্লাহ। #নসরাত তাবাসসুম মেথিলা। ডিয়ার রিডার্স, অসুস্থতাজনিত কারণে আজকের পর্বটি তুলনামূলক ছোট হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু কথা, গঠনমূলক মন্তব্য প্রত্যাশী। আপনারা একদম সাড়া দিচ্ছেন না গল্পে। আমি এর ফলে লেখার আগ্রহ হারিয়ে ফেলছি। এমন হলে অতি শীঘ্রই ইতি টানতে হবে আমাকে। কারো মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা প্রত্যাশী। রিচেক হয়নি, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কার্টেসি ছাড়া কপি করা নিষেধ।